জায়ান আর পদ্ম কিছু সময় আগে জেসিদের বাসায় এসে পৌঁছায়। বাসায় এসে পদ্ম জানতে পারে জেসির জন্য খুব ভালো একটা বিয়ের ঘর এসেছে, কিন্তু জেসি বিয়ে করবে না বলে জেদ ধরে বসে আছে। আর সেজন্যই রফিক জায়ান আর পদ্মকে আসতে বলেছে। তারা যেন বুঝিয়ে সুঝিয়ে রাজি করায় জেসিকে। খবরটা শোনার পর থেকে পদ্ম খুব এক্সাইটেড হয়ে আছে। জেসির বিয়েতে কি করবে এর মধ্যেই পরিকল্পনা করতে শুরু করে দিয়েছে। কথায় আছে না, যার বিয়ে তার খবর নেই, পাড়া প্রতিবেশীর ঘুম নেই। এখন দেখা যাচ্ছে কথাটা একদম বাস্তব। যাই হোক, জেসি জায়ান পদ্মকে দেখে খুব খুশি হয়। কাজের মেয়ে সুমিকে দিয়ে অনেক রকমের ফল নিয়ে আসে জায়ান পদ্মর জন্য। খেতে খেতে পদ্ম বলো, আপু পাত্রকে একটু দেখো না, তারপর না হয় সিদ্ধান্ত নিবে। আর দেখতে আসলে তো বিয়ে হয়ে যায় না, তাই না? আমাকে কত শত লোক দেখতে আসছে, ভাবতেও পারবে না তুমি। কই, আমার কি অন্য কোথাও বিয়ে হয়েছে বলো? পদ্মর কথা শুনে জেসি নিজের বাবার দিকে তাকিয়ে বলো, আচ্ছা এই ব্যাপার, তোমাদের বাপি আসতে বলেছে তাই তো? তাই বলি হঠাৎ আমাদের বাসায় তোমাদের আগমন। এখন বুঝতে পারছি আসল ঘটনা কোথায়। মেয়ের কথা শুনে করুণ চোখে তাকায় রফিক। যারা দুষ্টুমি করে বলে, বাপি তো ঠিক কাজ করেছে, বুড়ি হয়ে যাচ্ছিস দিনকে দিন। এখন যদি তোমাকে শ্বশুরবাড়ি পাঠানো না হয় তাদের ঘরের বউ করবে না, বুড়ি বলবে সবাই, তখন কি হবে বলো তো? যারার কথা শুনে রেগে যায় জেসি আর বলে, শ্বশুরবাড়ি যাওয়ার শখ নেই আমার, তোর ইচ্ছে হলে বলে দে ওই ছেলের সাথে তোকে বিয়ে দিয়ে দে, আর আমি সারা জীবন বাপির সাথেই থাকবো। এবার জায়ান বলো, এভাবে তুমি কতদিন থাকবে? 5 বছর 10 বছর, কিন্তু একসময় ঠিক আফসোস করবে। তখন নিজের প্রতি নিজের বিতৃষ্ণা চলে আসবে, একাকিত্ব বোধ করতে করতে শেষ হয়ে যাবে। বাপি তো থাকবে, তাহলে একাকিত্ব বোধ কেন করব? রফিক মেয়ের মাথায় হাত বুলিয়ে বলো, মারে বাপি তো সারা জীবন বেঁচে থাকবো না, তখন তো আমি মরেও শান্তি পাবো না। বাপি এমনও হতে পারে আমার মৃত্যু তোমার আগে হয়ে গেল। মৃত্যু তো আর বয়স দেখে হয় না, তাই না? জেসির কথা শুনে পদ্মজান বুঝতে পারল তাকে বোঝানো সহজ কাজ নয়, তাদের জন্য অন্য উপায় ভাবতে হবে। জায়ান বসে বসে ফোন স্ক্রল করছে আর পদ্ম পায়চারি করছে। জেসিকে কি করে রাজি করানো যায় ভেবে পায় না সে। পায়চারি করতে করতে পদ্ম বলো, কিছু আইডিয়া দিন না, বসে বসে ফোন ইউজ করলে মাথায় কিছুই আসবে না। কথাটা শেষ করে পাশে তাকিয়ে দেখে জায়ান নেই। পদ্ম ঠোঁটে আঙুল রেখে ভাবনার ভঙ্গিতে বলো, ইমা কোথায় গেলেন উনি? দূর ভাল লাগে না, প্রচুর মাথা, এত দুশ্চিন্তা আমার এই ছোট্ট মাথাটা নিতে পারে? নিজে নিজে খানিকক্ষণ বকবক করে পদ্ম। তখন জায়ান এসে পদ্মকে খাটে বসিয়ে হাতে চুড়ি পরিয়ে দেয়। আজকে চেক শাড়ি পরেছে পদ্ম, হাতে সোনালি একজোড়া চুড়ি পরেছে, যা দেখে জায়ান অনলাইন থেকে কাচের চুড়ি অর্ডার করে আনে আর এখন হাতে পরিয়ে দিচ্ছে। হলদে ফর্সা রাঙা হাতে ফুটে উঠেছে যেন চুড়িগুলো। পদ্ম নড়ে চড়ে দেখতে লাগলো। চুরির শব্দের ঝংকারের সাথে পদ্মর হাসিও যেন খেলে যাচ্ছে। জায়ান প্রশান্তের হাসি হাসে, তারপর চুলের খোপায় বেলি ফুল গজরা সেট করে দিয়ে ড্রেসিং টেবিলের সামনে নিয়ে যায় পদ্মকে। তারপর পিছন থেকে জড়িয়ে ধরে পদ্মর কাঁধে থুতনি রাখে জায়ান। 2 হাত দিয়ে লজ্জায় মুখ ঢেকে রাখে পদ্ম। মাঝে মাঝে আঙুলের ফাঁকে জায়ানকে দেখে, যা দেখে বিস্তৃত হাসে জায়ান। একটু পর জায়ানকে চমকে দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে পদ্ম বলো, জাজাক আল্লাহ খাইরন মিস্টার নির্ঘুম। যে মেয়েটা এতক্ষণ লজ্জারাঙা হয়েছিল হঠাৎ তার কি হলো কিছুই বুঝতে পারল না, তাই মিনমিন করে জবাব দিল, ওয়াই ইয়াকি। তারপর জায়ানকে ছেড়ে দিয়ে পদ্ম বলো, আপনাকে যে কি বলে ধন্যবাদ দিব, আপনার জন্যই দারুণ আইডিয়া খুঁজে পেলাম। জায়ান কিছুই বুঝতে পারল না কিসের কথা বলছে পদ্ম। পদ্মকে খাটে বসিয়ে জিজ্ঞেস করলো, জায়ান কি হয়েছে? পদ্ম বলো, জেসি আপুকে বিয়েতে রাজি করানোর আইডিয়া খুঁজে পেয়েছি, আপনি শুধু আমাকে একটু সাহায্য করবেন, তাহলেই হবে। কি করতে হবে বলেন? পদ্ম জায়ানকে সবটা বুঝিয়ে দেয় কি কি করতে হবে। জায়ান সবটা শুনে বলো, এতে কি কোনো কাজ হবে বলেন তো? ইনশাআল্লাহ হবে, মানে হচ্ছে। তখন আমাদের দুজনকে একসাথে দেখে জেসি আপু দাঁড়িয়ে থেকে তাকিয়েছিল। তখন মনে হয়েছিল এইভাবেই আমরা বোঝাতে পারবো জেসি আপুকে। আচ্ছা দেখুন কতটা কাজ হয়, আপনার সাথে রোমান্স করতে আমি এক পায়ে দাঁড়িয়ে। আচ্ছা তো আপনি আছেন সুযোগের সদ্ব্যবহার করার ধান্দায়, তাই না? খাবার টেবিলে বসে যান পদ্মকে খাইয়ে দিচ্ছে। জেসি তা দেখে বলো, পদ্ম তুমি কি অসুস্থ? না মানে যায় নিজে না খেয়ে তোমাকে খাইয়ে দিচ্ছে তাই জিজ্ঞাসা করছি। পদ্ম খাবার চিবোতে চিবোতে বলো, নিজের হাতে খেতে খেতে আর ভালো লাগে না, তাছাড়া বরের হাতের খাবার খাওয়ার মজাই আলাদা, বুঝলে আপু? ইচ্ছে করে সব সময় ওনার হাতের খাবার খাই, তাছাড়া জায়ানের আম্মুর হাতেও খেতে ভারী মজা।
তারপর আব্বু, জায়ানের আব্বু যখন আমার জন্য হাতে করে দুটো চকলেট কিনে নিয়ে আসে, তখন আমার কী যে আনন্দ লাগে বলে বোঝাতে পারবো না তোমাকে। আচ্ছা ঠিক আছে, খাও তুমি, জেসি মনে মনে বলে। বললাম একজনের কথা, আরও পুরো পরিবার নিয়ে শুরু করে দিল। যারা বুঝতে পারলো এতে জেসি কিছুটা বিরক্ত ফিল করছে, তাই মুচকি হাসি দিয়ে জেসির আড়ালে পদ্মকে লাইক দেয় যারা। আর বুঝয় চালিয়ে যাও আপু, জয় হবে ইনশাল্লাহ। যাই হোক, পদ্মও হাল ছেড়ে দেওয়ার পাত্রী নয়। সে তার মতো করেই চালিয়ে যেতে লাগলো। খাওয়া শেষে জায়ানের আঙুলে দিয়ে দিল এক কামড়। জায়ান আহ শব্দ করে উঠে, এতে করে চোখ ছোটো করে তাকায় জেসি। এদিকে জায়ান ব্যথা পেয়েও পদ্মকে বলে, আমারও দিন আসবে, তখন এই ঋণ শোধ করে দেব। যারা কৌতূহল নিয়ে বলো, কিসের ঋণ ভাইয়া? এই যে তোমার আপু আমাকে লাভবাইট দিল, সেটা ফেরত দিতে হবে না? পদ্ম মিসে রাগ দেখিয়ে বলো, এই বাচ্চা মেয়েটাকে কি সব বলছেন আপনি? ওর শেখা উচিত, তাহলে ভবিষ্যতে যারাও এরকম ঋণ শোধ করতে পারবে। যারাও সায় দিয়ে বলো, একদম ঠিক ভাইয়া। সে আমাকে কামড়ে দেবে, আমি কি তারা ছেড়ে দেবো নাকি? হ্যাঁ? জায়ান ভুল দড়িয়ে দিয়ে বলো, এটা লাভ বাইট, বুঝলে, নট কামড়া কামড়ি। জি ভাইয়া, একদম বুঝে গেছি। জেসি খানিক রেগে বলো, মারবে এক সর, ফাজিল কোথাকার। নিজের বড় বোনের এখানে বিয়ে হয়নি, আর সে কিনা কী সব শিখতে শুরু করে দিয়েছে। জেসির কথায় মুচকি হাসে জায়ান পদ্ম। আর যারা ভাব নিয়ে বলো, আপু তুমি তো বিয়ে করবে না, ভাবছো ওই ডাক্তারকে আমি পটিয়ে বিয়ে করে নেব। আজকালকার সচরাচর এরকম ডাক্তার পাওয়া মুশকিল, বুঝলে। জায়ান যারার সাথে তাল মিলিয়ে বলো, যারা আমি তোমার সাথে একমত আছি, তুমি এগিয়ে যাও, আমরা আছি তোমার সাথে। জেসি তাড়াতাড়ি করে খাবার শেষ করে উঠে চলে যায়। তারপর তিনজনে মিলে হাতে হাত মিলিয়ে হাইফাই করে। যারা বলে, আমি কিন্তু বুঝতে পারছি তোমাদের প্ল্যান। পদ্ম বলো, তাই না পাকা মেয়ে? তারপর তিনজনে মিলে হাসে। রফিক এসে বলো, তিনজনে মিলে কী নিয়ে তো মজা করছে শুনি? যারা সংক্ষেপে সবটা বুঝিয়ে বলল বাপিকে। রফিক শুনে খুশি হয়ে বলো, তোমরা যদি জেসিকে রাজি করাতে পারো তাহলে তোমাদের জন্য পুরস্কার আছে। জানি তোমরা এখন বলে পুরস্কার চাই না, কিন্তু এটা শুধু পুরস্কার নয়, এতে থাকবে আমার ভালোবাসা। রফিক সাহেবের এরকম আবেগী কথায় আর কিছুই বলতে পারলেন না কেউ। বড় একটা নিয়ে এসে পদ্মকে সারপ্রাইজ দিল জায়ান। পদ্ম প্রথমে খুশি হলেও পরে মন খারাপ করে বলো, আব্বু আমাকে কাল ঘরে রাখতে দিত না, বলতো এগুলোর জন্য ঘরে ফেরেস্তা আসে না এবং কি নামাজ হয় না। আচ্ছা তাহলে আমাকে বেবি দিন তাড়াতাড়ি। মানে এখন আমি কোথায় থেকে বেবি আনবো? চলুন আপনাকে বুঝিয়ে দিচ্ছি। এই বলে পদ্মকে জায়ান কোলে তুলে নিয়ে রুমে নিয়ে গেল। এদিকে জেসি দাঁড়িয়ে থেকে সবটা শুনল, কিন্তু তার প্রতিক্রিয়া কি বোঝা যাচ্ছে না। আসলে জায়ান পদ্ম সবটাই জেসিকে শোনানোর জন্য কল। বেলা 11:13 বাজে। ঘুম ঘুম চোখে সিঁড়ি দিয়ে নামছে জেসি। নেমে আসে, পাশে তাকিয়ে দেখে লোকজন ঘর ধোয়া মোছা করে সাজাতে ব্যস্ত। এভাবে হঠাৎ করে কেন ঘর সাজাচ্ছে? জেসি কিছুই বুঝতে পারল না। কিচেনেও দুজন মহিলা রান্নাবান্না করতে ব্যস্ত। রফিক সোফায় বসে পত্রিকা পড়ছে। সেখানে এগিয়ে গিয়ে জেসি জিজ্ঞেস করলো, বাপি বাসায় আজকে কিছু আছে নাকি? এত আয়োজন কিসের? রফিক পত্রিকার পাতা উল্টাতে উল্টাতে বলো, ডাক্তার ছেলেটাকে আজকে আসতে বলেছি। জেসি সোফায় বসে কুশন খুঁড়তে খুঁড়তে ভাবছে, আমি তো কাউকে বলিনি ওই ছেলেকে আসার ব্যাপারে, তাহলে এরা কিভাবে জানলো? তখন যারা অনেকগুলো শাড়ি নিয়ে এসে বলো, বাপি দেখো তো কোন শাড়িটা পরবো আমি। জেসি বলো, শাড়ি পরে কোথায় যাবি তুই? যারা লাজুক হেসে বলো, কোথায় যাব, আমি তো আজকে বাড়িতেই থাকবো, ডাক্তারমশাই আসবে আমাকে দেখতে। বাপি বলো না কোন শাড়িটা পরলে ডাক্তারমশাই আমাকে বেশি পছন্দ করবে। যারার কথা শুনে বসা থেকে দাঁড়িয়ে যায় জেসি। সে ভাবতেই পারেনি এমনটা, যারা যে সত্যি সত্যি বিয়ে করার জন্য এত লাফাবে। অথচ কাল রাতে সে সিদ্ধান্ত নিয়েছে যে বিয়ে করবে। এখন নিজের সাথে নিজের রাগ হচ্ছে, কেন রাজি হলো না সে। এখন সবাইকে কি বুঝাবে? এই মেয়ে বিয়ে করবে বলে যেভাবে লাফাচ্ছে, এতক্ষণে লোকগুলো বাড়িটা সুন্দর করে গুছিয়ে সাজিয়ে চলে গেছে। তাই পদ্ম নিচে নেমে আসে। এসে যারাকে বলো, যারা তুমি সবুজ রঙের শাড়িটা পরো, তোমাকে খুব মানাবে ওই রঙটাতে। জেসি আপু আমি ঠিক বলেছি না? জেসি আমতা আমতা করে বলো, ওর কি বিয়ের বয়স হয়েছে নাকি? পুচকি একটা মেয়ে এখনই বিয়ের জন্য ধেই ধেই করে নাচে। পদ্ম তুমিও কি ওর সাথে পাগল হলে? জেসি আপু তুমি বুঝতে পারছো না, এরকম ডাক্তার তো সচরাচর পাওয়া যায় না। আমি বুঝতে পারছি না তোমরা ডাক্তারের জন্য এভাবে পাগল হয়েছো কেন? দেশে অন্যান্য ভালো পেশার মানুষ নেই নাকি? এর থেকে কত ভালো পেশার মানুষ আছে যারা বাচ্চাদের মতো বায়না ধরে বলো, আপু আমি এই ডাক্তারকেই বিয়ে করব।
জেসি ধমকের সুরে বলো, বেয়াদব মেয়ে, মারবো এক চর। তোর বড় বোন বিয়ে করেছে যে তুই এভাবে ধেই ধেই করে নাচিস? তুমি কি বিয়ে করবে নাকি? অবশ্যই করব। জেসি মুখ ফসকে বলে ফেলে কথাটা। সবাই বিস্ময় নিয়ে তাকায় জেসির দিকে। জেসি করুণ চোখে তাকায় সবার পানে। রফিক হাসতে হাসতে বলো, এই না হলে আমার মেয়ে সাব্বাস বেটি। জায়ান আর ড্রাইভার বাজারের ব্যাগ হাতে নিয়ে ঢুকে বাসায়। রফিকের কাছে গিয়ে বলো, জায়ান মিষ্টি মানে করে এনেছো তো? জি আঙ্কেল, এনেছি। তারপর যারাকে উদ্দেশ্য করে বলো, যারা, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? রূপচর্চা শুরু করে দাও, ডাক্তার যেন এক দেখাতেই পছন্দ করে নেয়। জেসি কোমরে হাত রেখে বলো, জায়ান। যারা কাঁদো কাঁদো মুখশ্রী করে বলো, ভাইয়া, ডাক্তারকে আমার আর পাওয়া হবে না এই জীবনে। কেন কেন? আপুই নাকি ডাক্তারকে বিয়ে করবে? জায়ান বাজারের ব্যাগ রেখে এসে বলো, থাক, দুঃখ করো না, তোমার বোনের আগে বিয়ে দেওয়া উচিত, বুঝলে? দিন দিন তো বুড়ি হয়ে যাচ্ছে। ওর বিয়ে দিয়ে তোমার জন্য কিউট দেখে একটা বর খুঁজে আনবো, কেমন? জেসি বলো, জায়ান, ভালো হচ্ছে না কিন্তু। আমাকে কোন দিক থেকে তোমার বুড়ি মনে হয়? সবাই হাসতে হাসতে শেষ এদের কথোপকথনে। যথাসময়ে পাত্রপক্ষ দেখতে আসলো জেসিকে। পদ্ম খুব সুন্দর করে সাজিয়ে দেয় জেসিকে। যারা বোনকে নিয়ে আসে তাদের সামনে। এক পর্যায়ে জেসি পাত্রকে দেখে চোখগুলো বেশ বড় করে তাকায়, কারণ পাত্র হচ্ছে ঢাকা মেডিকেলের ডাক্তার জিসান। জায়ানকে ঘিরে যার সাথে ঝগড়া করে জেসি। জেসির বিস্ময় ভরা মুখশ্রী দেখে মুচকি হাসে জিসান। তারপর ভুরু জোরে নাচিয়ে বোঝায়, কেমন চমকে দিলাম বলেন? অসহায় জেসি সকলের সামনে কিছু বলতেও পারে না, সইতেও পারে না। জিসানের মা বলল, ভাই, আমাদের তো মেয়ে আগেই পছন্দ, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি ওকে আজকেই রিং পরিয়ে যেতে চাই। রফিক খুশি হয়ে সম্মতি দিয়ে দিল। তারপর তিনিও জিসানকে রিং পরিয়ে দিলেন। বিয়ের তারিখ ঠিক করা হলো 2 সপ্তাহ পর, কারণ জিসান ছুটির জন্য আবেদন করেছে। এর মধ্যেও আশা করা যায় আবেদন মঞ্জুর করা হবে। সবশেষে দুজনকে আলাদা কথা বলতে দেওয়া হয়। রফিক জেসিকে বলো তার রুমে জিসানকে নিয়ে যেতে। জেসি বাধ্য মেয়ের মতোই তাই করে। রুমে গিয়ে জেসি মাথা নিচু করে চুপটি করে দাঁড়িয়ে থাকে। এই মুহূর্তে সব লজ্জাগুলো যেন ঘিরে আছে তাকে। জিসান ঘুরে ঘুরে রুমটা এক পলক দেখে নেয়। তারপর বলে, কি, বসতে বলবেন না? জেসি কোনো রকম বলো, জি বসুন। জিসান বসতে বসতে বলো, আমি কিন্তু এখন থেকেই তোমাকে তুমি করে বলবো। আমার এত ঘুরিয়ে কথা ভালো লাগে না, সব কথা সোজা সাপটা। তুমিও বসো। না, ঠিক আছে, বসতে বলছি। হঠাৎ উচ্চ কণ্ঠস্বর শুনে বলতে যায় জেসি। সাথে সাথে পাশে বসে পড়ল। জেসির ভীতু মুখশ্রী দেখে বিস্তর হাসে জিসান, যার কারণে তাকিয়ে থাকে জেসি। জিসান হাসির রেশ ধরেই বলল, সরি, একটু ফান করলাম, কিছু মনে করো না যেন। তোমার এই ভীতু মুখশ্রীটা দেখতে আমার সেই লাগে। বিয়ের পর তোমাকে এভাবে চমকে দেব, তখন আবার রাগ করে বাপের বাড়ি চলে আসা চলবে না কিন্তু। জেসি চুপটি করে শুনেই যাচ্ছে। লোকটার কথা বলার ধরন খুব সুন্দর, তাই যেন শুনতেই ইচ্ছে করছে। জিসান আবার বলো, তো তোমাদের বিজনেস কেমন চলছে? কয়েক বছর হলো তুমি নাকি জয়েন করেছো? জি ভালো। তো বিয়ের পর প্ল্যান কি? কিসের প্ল্যান? এই যে সংসার, তার উপর বাবার বিজনেস, কোনটা রেখে কোনটা সামলাবে? দুটোতে তো হিমশিম খেতে হবে, পারবে তো সামলাতে? অবশ্যই তুমি চাইলে বিজনেস ছেড়ে দিতে পারো, অবশ্যই আমি ফোর্স করছি না, কিন্তু আমি দুটোই কন্টিনিউ করতে চাই। বাকিটা আল্লাহ তাআলা ভালো জানেন। আমি থাকলে বাপের কষ্ট কিছুটা লাঘব হয়, তাই অফিস করতে চাই না। এতে আপনার ফ্যামিলির কোনো প্রবলেম হবে না তো? অবশ্যই না। তুমি নিশ্চয়ই জানো না, আমার মা একজন কলেজের শিক্ষিকা। আমার বোন কিছুদিন পর ডাক্তার হবে ইনশাআল্লাহ। সেখানে তোমার কাজটা অবশ্যই মূল্যায়ন করা হবে, আমি কথা দিচ্ছি। এরকম দুজনের মাঝে অনেক রকম কথা আদান প্রদান হয়। জিসানরা মাগরিবের আজানের পূর্বে চলে যায়। বাসায় আনন্দের বন্যা বয়ে যায়। রফিক ঠিক করেন এই খুশিতে গরিব মিসকিনদের একবেলা খাবার এবং পোশাক বিতরণ করবেন। আর জায়ান পদ্মকে পুরস্কার হিসেবে রাঙামাটি হানিমুনে যাওয়ার সমস্ত বন্দোবস্ত করে দেন এবং আগামীকালই রওনা হতে হবে তাদের, যেন জেসির বিয়ের আগে ফিরে আসতে পারে তারা। পদ্ম খুব খুশি, এই প্রথম সে এত দূরে যেতে পারবে। তার উপর রাঙামাটি ঝুলন্ত ব্রিজে যাওয়ার খুব ইচ্ছে পদ্ম। যারাকে পুরস্কার হিসেবে দেওয়া হয় ডায়মন্ড ইয়ারিং। এর মধ্যে রফিক নিমন্ত্রণ কার্ড তৈরি করার জন্য অর্ডার দিয়ে দিয়েছে। জাহানারা আহসান বাড়িতে যেন খুশির আমেজ বিরাজ করছে চারিদিকে। রফিক তার মৃত স্ত্রী জাহানারাকে স্মরণ করে চোখের পানি ফেলে বলে, আর জাহানারা বেঁচে থাকলে কত খুশি হতো। সাথে জেসি যারাও কেঁদে কেটে একাকার। মায়ের আদর পায়নি 2 বোন, একটা আফসোস সারা জীবনের জন্য তাদের রয়ে যাবে। জেসি বারান্দায় দাঁড়িয়ে কফির মগে চুমুক দিতে দিতে জিসানের কথা ভাবছে। তখন ফোনে রিংটোন বেজে ওঠে। বারান্দা থেকে রুমে এসে মগটা রাখতে রাখতে কল কেটে যায়।
জেসি বারান্দায় আবার পুনরায় ফিরে যেতে নিলে আবার কল বেজে ওঠে। ফোন হাতে নিয়ে দেখে আননোন নাম্বার। কল রিসিভ করবে নাকি ভাবছে, তারপর রিসিভ করে নেয়। ওপাশ থেকে কেউ কথা বলছে না দেখে জেসি রেগে গিয়ে বলো, কথা না বলার ইচ্ছে না থাকলে কল করেন কেন, যত সব। তখন ওপাশ থেকে সালাম দেয়, আসসালামু আলাইকুম। জেসির কণ্ঠস্বর চিনতে ভুল হলো না, কিছু সময় চুপ থেকে জবাব দেয়, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? ভালো, আপনি? আলহামদুলিল্লাহ ভালো। সরি, আমি আসলে বুঝতে পারিনি আপনি কল করেছেন। জিসান বলো, না চিনতে পারাই কথা, যারার থেকে তোমার ফোন নাম্বার নিয়েছিলাম, তাই ভাবলাম তোমাকে কল করি। তো কি করছিলে? জেসি মুচকি হাসি দিয়ে বলো, তেমন কিছু নয়, একটু কফি খাচ্ছিলাম। ওয়াও, আমিও কিন্তু কফি খাচ্ছি, সাথে তোমার কথা ভাবছি। আমাদের মাঝে কত মিল আছে দেখছো? জেসি ছোট্ট করে উত্তর দেয়, তাই? তাই তো। তো ঘুমাবে কখন? আজকে যদি আমি ঘুমোতে না দিই কেমন হবে? এমনটা আপনি করবেন না, আমি জানি। জেসান কপাল বাস করে বলো, কেন করবো না মনে হচ্ছে? জেসি কফির কাপ একপাশে রেখে ড্রিম লাইট জ্বালিয়ে এসে শুয়ে পড়ে। তারপর শিমুল তুরন নরম কোলবালিশ জড়িয়ে বলো, ডাক্তার মানুষ আপনি, আগামীকাল পেশেন্ট দেখতে হবে, যার দরুন জেগে থেকে প্রেমালাপ করা আপনারা নন। অবশ্য এটা উচিতও নয়, কারণ আপনাদের উসিলায় পেশেন্ট সুস্থ হয়, সেখানে আপনাদের সুস্থ থাকা জরুরি। জিসান লাইট অফ করে দিয়ে খাটে শুয়ে বলো, বাহ, তুমি তো দেখছি আমাকে খুব বোঝো। তাই? হ্যাঁ, ঠিক তাই। আচ্ছা, এবার ঘুমিয়ে পড়ো, আবার আগামীকাল কথা হবে ইনশাআল্লাহ। আচ্ছা, শুভরাত্রি। শুভরাত্রি। ফোন রেখে দুজনে দুজনকে নিয়ে কল্পনার রাজ্যে ঘুরতে ঘুরতে পাড়ি জমায় ঘুমের দেশে। সকালবেলা ঘুম ঘুম চোখে উঠে বসে পদ্ম। তার ঘুমকে বিসর্জন দিয়ে এখন তৈরি হতে হবে, তারপর আল্লাহ তাআলার নাম নিয়ে রওনা হতে হবে রাঙামাটির উদ্দেশ্যে। এই মুহূর্তে পদ্ম মনে হচ্ছে সবকিছু বাদ দিয়ে ঘুমোতে পারলে বেশি ভালো হয়, অথচ জায়ানের থেকে বেশি তিনি এক্সাইটেড। এখন যদি যাও বন্ধ করে ঘুমায়, তাহলে ঘুম থেকে উঠে তিনি হাত পা ছড়িয়ে কান্না জুড়ে দেবেন। তাই এই ঝুঁকি এড়াতে যান কিছুক্ষণ যুদ্ধ করে হেরে গিয়ে সুরসুরি দিয়ে পদ্মর ঘুম ভাঙাতে সফল হয়। তাও এখন বসে বসে জিমুচ্ছে পদ্ম। এর মধ্যে জায়ান শাওয়ার নিয়ে চলে এসেছে। পদ্মকে বসে বসে জিমুতে দেখে পদ্মর কাছে এসে নিজের চুলগুলো নাড়াচাড়া করে, যার ফলে পানির ছিটে ফোটাও পদ্ম মুখশ্রীতে পড়ে। আখি প্রবণ দুটো খুলে পিটপিট করে তাকায় পদ্ম। সুন্দর একটা ঘ্রাণ পদ্মর ঘ্রাণেন্দ্রিয় জুড়ে খেলে যায়। পদ্ম জিজ্ঞাসা করে, কি ইউজ করেছেন আপনি? খুব সুন্দর ঘ্রাণ। জায়ান বুড়ো কুচকে তাকায়। পদ্ম হঠাৎ ঘ্রাণ নিয়ে বলবে তা ভাবেনি জায়ান। সে ভেবেছিল পানির ছিটে দেওয়ার জন্য এখন পদ্ম তীব্র প্রতিবাদ জানাবে, অথচ পদ্ম কিনা পড়ছে ঘ্রাণ নিয়ে। জায়ানও ভাব নিয়ে বলো, কোনো কিছু ইউজ করিনি, ঘ্রাণে মনে হয় আমার নিজস্ব। এই তো শুরু হয়ে গেছে নিজের ক্রেডিট নেওয়া, একটু সুযোগ পেলেই হয়েছে। ক্রেডিট? সেটা আবার কি? আপনি যেগুলো করেন সেগুলোই। তারপর কাপড় চোপড় নিয়ে শাওয়ার নিতে যায় পদ্ম। জায়ান অগোছালো এসে চুলগুলো নেড়েচেড়ে বারান্দার দিকে যায়। 8 মাস পর। পদ্ম, আপনি কোথায়? পদ্ম জায়ানকে খুঁজতে খুঁজতে এসে দেখে একটা চেয়ারে আরাম করে বসে পদ্ম বাটি হাতে নিয়ে কিসের যেন বারবার ঘ্রাণ নিচ্ছে। জায়ান কাছে এগিয়ে এসে বলো, কি করছেন আপনি? আর বাটিতে এগুলো কি? পদ্ম ভাবলেশহীনভাবে জবাব দেয়, ডিটারজেন্ট পাউডার। হোয়াট? এগুলো দিয়ে কি করছেন আপনি? জায়ানের দিকে বাটিটা এগিয়ে দিয়ে পদ্ম বলো, এই দেখুন কি সুন্দর ঘ্রাণ। আহা, মন একদম ভরে যায়, ইচ্ছে করে সারাক্ষণ ঘ্রাণ নিতেই থাকে, বুঝলেন? কাপড়ে যখন ডিটারজেন্ট পাউডার দেওয়া হয় তখন কি সুন্দর ঘ্রাণ আসে, কিন্তু শুকিয়ে গেলে ঘ্রাণগুলো চলে যায়। আচ্ছা বলেন তো, এই ডিটারজেন্ট পাউডারের ঘ্রাণের মতো কোনো পারফিউম আছে? জান বিরক্ত নিয়ে বলো, আমি জানি না। পদ্ম 6.5 মাসের অন্তঃসত্ত্বা, এই কয়টা মাসে জায়ানের জীবন তেজপাতা বানিয়ে দিছে। সব অদ্ভুত অদ্ভুত বায়না ধরে, আর সেগুলো পূরণ করতে হয় জায়ানের। মাঝে মাঝে বিরক্ত হয়ে ইচ্ছে করে গ্রামে আম্মুর কাছে পাঠিয়ে দিতে, কিন্তু মুশকিল হলো পদ্মকে ছেড়ে জায়ান নিজেই থাকতে পারবে না। বড্ড ভালোবাসে যে তার ঘুমবাবুকে। আপনি একটু খোঁজ নিয়ে দেখুন তো এরকম গ্রানের পারফিউম আছে কিনা। আপনি না পারফিউম ইউজ করেন না, তাহলে পারফিউম দিয়ে কী হবেন? পদ্ম বসা থেকে উঠে গিয়ে বলো, ইউজ করিনি ঠিক আছে, কিন্তু সুবাস তো নেওয়া যায় নাকি? বুঝতে পারছি আপনি আমাকে এনে দেবেন না, এটা বললেই পারতেন। আপনার এনে দিতে হবে না, আমি আব্বুকে বলবো এনে দিতে। তারপর গটগট পায়ে হেঁটে চলে যায় নিজের রুমে। জায়ান করুণ চোখে সেদিকে তাকিয়ে চেয়ারে বসে পড়ে। এই সামান্য একটা ইস্যু ধরে পদ্ম এখন দুপুরের খাবার খেতে চাইবে না, আর জায়ানকে বাচ্চাদের মতো নানা কথাবার্তা বলে বুঝিয়ে তারপর মহারানীকে খাওয়াতে হবে।
জায়ান ফোন হাতে নিয়ে ইউটিউবে বিভিন্নভাবে লিখে সার্চ দিল ডিটারজেন্ট পাউডারের মতো সুবাস এরকম পারফিউম আছে কিনা, কিন্তু কোথাও খুঁজে পেল না। এর পরিবর্তে বিভিন্ন বিজ্ঞাপন আসছে পারফিউমের, কিন্তু ডিটারজেন্ট পাউডারের মতো সুবাস এরকম পারফিউম পেল না খুঁজে। তারপর বিভিন্ন কসমেটিক্সের পেজে গিয়ে খুঁজলো, তাও পেল না। তাই ব্যর্থ হয়ে পদের কাছে গিয়ে বলো, ঘুমবাবু সব জায়গায় খুঁজে দেখলাম, কোথাও পেলাম না এরকম সুবাসের পারফিউম। পদ্ম পিছনে বালিশ ঠেকিয়ে বসে আছে, কোনো জবাব দিল না। জান কাছে গিয়ে বসলো। তা দেখে অন্যদিকে মুখ ফিরিয়ে নেয় পদ্ম। জান ভয়ে ভয়ে বলল, খেতে চলো ঘুমবাবু, আমার না খুব খিদে পেয়েছে। পদ্ম তার পেটে মোলায়েম ভাবে হাত বুলিয়ে বলো, বাবু তোমার বাবাকে বলে দাও সেজন্য খেয়ে নেয়, আম্মু রেগে আছে তাই এখন সে খাবে না। জানার একটু কাছে এসে পদ্মর উঁচু পেটে চুমুকে দিয়ে বলল, বাবু তোমার আম্মুকে বলো যে বাবা তোমাকে ছাড়া খেতে পারে না, তোমাকে ভাতের লোকমান দিয়ে তারপর বাবা খেতে পারে। তার সাথে এটাও বলো, আম্মু আমার খিদে পেয়েছে, তাড়াতাড়ি খেতে দাও। এতে কোনো ভাবান্তর হলো না পদর, তাই জায়ান পাশে গিয়ে শুয়ে পড়ল। এর কিছুক্ষণ পর পদ্ম বলো, বাবু তোমার বাবাকে বলো আম্মু হেঁটে যাবে না খাবার খেতে, আম্মুকে কোলে করে নিয়ে যেতে হবে ডাইনিং রুমে। পদ্মর এরকম বাচ্চামো কথা শুনে এক চোখ খুলে তাকায় জায়ান, যা দেখে লাজুক হাসে পদ্ম। জায়ান দেরি না করে উঠে এসে কোলে তুলে নেয় পদ্মকে। তারপর যেতে যেতে বলো, বাবু তোমার আম্মু সোজাসুজি বললেই পারতো যে তাকে আদর করতে, আমি তো সবসময় তার জন্য প্রস্তুত আছি। জায়নের এখন দুষ্টমি কথায় পদ্ম লজ্জায় মুখ লুকিয়ে রাখে জায়ানের বুকে। জায়নের চাচা ইমাম হোসেনের বাসায় বিকেলে এসেছে জায়ান আর পদ্ম। জায়ানের চাচাতো বোন ইরার বিয়ে, সেজন্য আজকে গায়ের হলুদ। বিয়েটা ছোট করেই দিচ্ছেন ইমাম সাহেব, কারণ যে বিয়েতে যত খরচ কম হয় ওই বিয়েতে আল্লাহ তাআলার রহমত থাকে বেশি। 3 বছর পর পদ্মর সাথে ইরার দেখা হলো। পদ্ম এসে হাসিমুখী রেখে জিজ্ঞেস করে, কেমন আছো ইরা? কিন্তু ইরা এমন একটা ভাব ধরে যেন সে অনেক ব্যস্ত। ব্যাপারটা কিছুই বুঝতে পারল না পদ্ম। জায়নার অনিতেও লক্ষ্য করেছে, কিন্তু কিছুই বলে নাই। তখন ইরার মা এগিয়ে এসে বলো, পদ্মা তুমি বসো, আসতে কোনো অসুবিধা হয়নি তো? কী অবস্থা শরীরের? মাসে মাসে চেক আপ করো তো? বাচ্চা নড়াচড়া শুরু করে দিয়েছে? ইরার মায়ের এতগুলো প্রশ্নে পদ্ম বরকে যায়, কোনটা রেখে কোনটার জবাব দেবে। ধীরে ধীরে জবাব দেয় সব কিছু। তারপর ইরার মা কাজের মেয়েকে ডেকে জায়ান পদ্মকে লেবুর শরবত তৈরি করে দিতে বলে। এর কিছুক্ষণ পর জান্নাত আর এরশাদ হোসেন আসে। পদ্ম গিয়ে জড়িয়ে ধরতে গেলে জান্নাত বাধা দিয়ে বলো, কি করছিস তারা? পদ্ম মলিন মুখে বলো, আম্মু কি হয়েছে? আরে বাহির থেকে এসেছি, আগে ফ্রেশ হয়ে আসি তারপর তো। এখন পরিস্থিতি সম্পর্কে তো জানিস, তুই বস, আমি এখনই ফ্রেশ হয়ে আসছি। জান্নাত সাথে করে এরশাদ হোসেনকেও নিয়ে গেলেন। অনিতা এসে বলো, ভাবিমণি দেখো তো কুর্তিটা সুন্দর না? অনলাইনে একটা পেজে কুর্তি দেখিয়ে অনিতা বলো উপরোক্তি কথাটা। পদ্ম আরও কিছু ড্রেস দেখে বলো, অনিতা এই কালারটা বেশি সুন্দর দেখ। আচ্ছা তাহলে এটাই অর্ডার করে দেই। তারপর জান্নাত ফ্রেশ হয়ে এসে তার আদরের বৌমাকে নিজের সাথে মিশিয়ে নেয় আর জিজ্ঞাসা করে কেমন লাগছে, কি হচ্ছে, কি খেতে ইচ্ছে করছে। তাকে যেন সব বলে, সে সর্বোচ্চ চেষ্টা করবে যা মনে চায় এনে দেওয়ার। পদ্ম খুশিকে দেখে মনে হচ্ছে যেন নিজের মাকে কাছে পেয়েছে। দুই শাশুড়ি বউতে বড্ড মিল, মাশাআল্লাহ, যেন কারো নজর না লাগে। গভীর রাত, জায়ান মাত্রই ঘুমিয়েছে। পদ্ম তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিল, যার কারণে এখন ঘুম ভেঙে গেছে। এপাশ ওপাশ করে ঘুম আসছে না পদ্মর, তাই রুমে পায়চারি করছে। পানি খেয়ে বারান্দায় দাঁড়িয়ে রাতের নিস্তব্ধ আকাশ দেখে কিছু সময়, তারপর রুমে এসে আরও পানি খেতে গিয়ে দেখলো পানিতে মশা পড়ে আছে। তাই ডাইনিংয়ে গেল পানি খেতে। পানি খেয়ে ফিরে আসার পথে সোফার দিকে নজর পড়ল পদ্মর। গুটি কয়েক রঙিন পেপার পড়ে আছে ফ্লোরে। পদ্ম এগিয়ে গিয়ে একটা পেপার হাতে নিয়ে দেখলো এত খুব সুন্দর করে আর্ট করে লেখা, ভালোবাসি জান কেন বুঝো না। এরকম লেখা দেখে পদ্ম ভুরু কিঞ্চিত উঁচু করে ভাবে কে লিখেছে এটা। তারপর কৌতূহলবশত সবগুলো পেপার কুড়িয়ে নেয় পদ্ম, নিয়ে রুমে এসে একটার পর একটা পড়ে। একটার মধ্যে এরকম লেখা, কনগ্রাচুলেশনস ডিয়ার, শুনলাম বাবা হতে চলেছ। রঙিন পেপারগুলো লুকিয়ে রেখে শুয়ে পড়ে পদ্ম। একসময় পেপারগুলো নিয়ে ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়ে। জায়ান কলেজে পড়াশোনা করার সুবাদে ঢাকা ইমন হোসেনের বাসায় থাকতো, আর সেই থেকে ইরা পছন্দ করতে শুরু করে জায়ানকে। অনেক সাহস যুগেও কখনো জায়ানকে বলতে পারে না ইরা। 3 বছর আগে ইরাকে বলে জায়ানকে প্রপোজ করার জন্য। ইরা অনেক সাহস সঞ্চয় করে ঠিক করে আজকে বলে দেবে জায়ানকে নিজের মনের কথা। তো যেই ভাবা সেই অনুযায়ী জায়ানের জন্য চকলেট আইসক্রিম কিনে আনে ইরা, কারণ জায়ানের খুব পছন্দ চকলেট আইসক্রিম। কলেজ থেকে ফিরে আয়নার সামনে দাঁড়িয়ে নিজে নিজে খানিকক্ষণ ট্রাই করলো ইরা কীভাবে জায়ানকে প্রপোজ করবে। তারপর খাবার টেবিলে যান, সবাইকে বলো তার কিছু বলার আছে। সবার উৎসুক হয়ে তাকায় জায়ানের পানে। জায়ান ভনিতা না করে সোজাসাপটা বলে দেয় যে সে একটা মেয়েকে পছন্দ করে এবং তাকে বিয়ে করতে চায়।
সেদিন ইরার মাথায় যেন আকাশ ভেঙে পড়েছিল। নিজের নিজের মনে যাকে স্থান দিয়েছে তার মুখে পরনারীর কথা শুনে কষ্টে বুক চিরে কান্না বেরিয়ে আসছিল। সেদিন নিজেকে কোনোরকম সামলে নিয়ে খাবার টেবিল থেকে উঠে চলে যায় ইরা। হঠাৎ এরকম আচরণে হতবাক হয়ে যায় খাবার টেবিলে বসে থাকা উপস্থিত সবাই। ইমাম হোসেন মেয়ের আচরণ সন্দেহজনক মনে করে একান্ত কথা বলেন। ইরা নিজের কষ্ট কিছুটা লাঘব করতে বাবাকে জায়ানের কথা বলে। ইমাম হোসেন মেয়ের কষ্ট দেখে তাকে কথা দেয় জায়ানের সাথে তার বিয়ে দেবে যেভাবেই হোক। তাই তো একদিন সুযোগ বুঝে ইমাম হোসেন পদ্মকে হারাম সম্পর্কের কথা বুঝিয়ে তাদের মধ্যে বিচ্ছিন্ন ঘটায় এবং জায়ানকে জানায় পদ্ম অন্যত্র বিয়ে করে নিয়েছে। আরও জানায় যে পদ্ম জায়ানের থেকে বড়লোক কাউকে বিয়ে করেছে। পদ্ম এরকম কাউকে স্বামী হিসেবে চেয়েছে যে কিনা টাকা দিয়ে ভরিয়ে রাখবে পদ্মকে। যা শুনে জায়ান ভুলতে চেষ্টা করে পদ্মকে, কিন্তু ভুলতে পারে না। যাকে নিজের সবটুকু দিয়ে ভালোবেসেছে তাকে ভুলে কিভাবে, চাইলেও ভোলা যায় না। এই ছিল রঙিন পেপারের রহস্য, যা কিছু সময় আগে ইরা তার ডায়েরি থেকে বের করে। বাতাসে উড়ে যায় কিছু, আর বাকিগুলো সব পুরো ছাই করে দেয় ইরা। বিয়ের সাজে সজ্জিত হচ্ছে ইরা। তখন জেসি আসে ফুলের বুকে নিয়ে। ইরাই জেসিকে ইনভাইট করেছে। দুজনের মধ্যে অনেক মিল রয়েছে। জায়ান আর পদ্মর বৌভাতের অনুষ্ঠানে ইরাই জেসি উস্কানিমূলক কথা বলে পাঠায়। ইরার সাজ সেজে আছে জেসি। ফুলের বুকে হাত দিয়ে বলো, অনেক অনেক শুভকামনা রইল, নতুন জীবনে সুখী হও এ কামনা করি। ইরা মলিন মুখে বলো, তাকে ভুলতে পারলে তো সুখী হব। জেসি কাঁধে হাত রেখে আশ্বস্ত করে বলল, ঠিক ভুলতে পারবে। দেখো, এই দেখো, আমি কিন্তু একদম ভুলে গেছি। আমার হাজব্যান্ড আমাকে খুব ভালোবাসে, কেয়ার করে, যা জোর করে কখনোই আমি পেতাম না। আসলে কি বলো তো, ও আমার জন্য কল্যাণকর ছিল না, সেই জন্য আমরা তাকে পাইনি। আর যে আমার জন্য কল্যাণকর তাকে জীবনসঙ্গী হিসেবে পাঠিয়েছে আল্লাহ তাআলা। দেখবে তুমিও ঠিক বুঝতে পারবে। দোয়া রাখো আমার জন্য, আমিও যেন তোমার মতো করে সুখে সংসার করতে পারি। যার সাথে জড়াতে চাচ্ছি তাকে যেন সুখী করতে পারি। ইনশাআল্লাহ ইরা, তুমি পারবে, আমি অবশ্যই দোয়া করব। পদ হালকা সেজেছে আজকে, বিয়ে বাড়ি বলে কথা, একটু না সাজলে ভালো লাগে, তাই সেজেছে। অনিতা সাজিয়ে দিয়েছে। ভাবি নন্দিনী আজকে একরকম ড্রেস পরেছে। অনলাইন থেকে অনিতা দুটো কুর্তি অর্ডার করেছে, একটা তার একটা পদর। পদরটা অনেকটা ঢিলেঢালা দেখে করেছে যাতে পরিধান করতে অসুবিধা না হয়। তো সেজেগুজে সুতি কাপড়ের হিজাব নিক্যাপ পরে ইরার কাছে আসে। ইরা কীভাবে বসে এসেছে দেখার জন্য। ইরা গোলাপি রঙের শাড়ি পরেছে। পদ্ম মতে বিয়ের শাড়ি লাল রঙের সুন্দর লাগে। লাল রঙটার মধ্যে কেন জানি বিয়ে বিয়ে একটা ফিলিংস আসে। তো যাই হোক, সামনাসামনি কিছুই বলো না পদ্ম শাড়ির রং নিয়ে। কাছে এসে বলো, মাশাআল্লাহ ইরা, তোমাকে খুব সুন্দর লাগছে। আরে জেসি আপু কখন এলে? জেসি হাসি উপহার দিয়ে বলো, এই তো কিছু সময় আগে। কেমন আছো তুমি? বেবি কেমন আছে? পদ্ম খুশি মনে জবাব দেয়, আলহামদুলিল্লাহ ভালো আমরা দুজনেই। তুমি কেমন আছো? ভাই আসেনি? আলহামদুলিল্লাহ ভালো। না, ওর আজকে ইমার্জেন্সি অপারেশন আছে, তাই আসতে পারিনি। আচ্ছা। অনিতা এসে বলো, চলো সবাই ছবি তুলি। পদ উৎসাহ ভরা মুখশ্রী নিয়ে বলো, আচ্ছা চলো। তারপর সবাই মিলে সেলফি তুললো। ইরার সাথে একজন দুজন করে তুললো। সবশেষে ইরা পদকে বলো, আমাকে মাফ করে দিও ভাবিমণি। পদ বিষয় নিয়ে জিজ্ঞেস করলো, কিন্তু কেন? কোনো অন্যায় করলে তো মাফ করবো, পাগলি মেয়ে। ইরা অনুনয়ের স্বরে বলো, তুমি বলো আমাকে মাফ করেছো। আচ্ছা, শুধু শুধু মাফ করে দেওয়ার কথা কেন আসছে? তারপর ইরার বারবার একই কথা শুনে বিরক্ত হয়ে পদ্ম বলো, আচ্ছা ঠিক আছে, মাফ করে দিলাম, এবার খুশি? হাসো দেখি। আজকালকার মেয়েরা বিয়েতে মলিন মুখে থাকে না, বুঝছো? পদর কথায় জোরপূর্বক হাসে ইরা। আড়ালে আবডালে যা কিছু হয়েছে তা লুকোই তো রয়ে যাবে চিরদিন। থাক না কিছু অজানা কালো অধ্যায়। এতে যদি সবাই ভালো থাকে তাহলে মন্দ কি? তাছাড়া ভালো মন্দের বিচার তো পরপরে হাসরের ময়দানেই হবে। বেশ কিছুদিন পর জান্নাত আর এরশাদ হোসেন পদ্মদের বাসায় আসেন। পদ্ম ডেলিভারির সময় ঘনিয়ে আসছে, তাই তারা এখন বাড়ি না ফিরে পদ্মদের বাসায় থাকছেন। জায়ান্ত বেশিরভাগ সময় কলেজে থাকে, তাই পদ্ম এই সময় একা বাসায় থাকবে বলে তারা আছেন। যত সময় যাচ্ছে ততই ভয় জেগে বসেছে পদ্মর মনে। এখন কোনো প্রয়োজন হলেও ডাক্তারের কাছে যেতে চায় না পদ্ম। তার ধারণা ডাক্তারের কাছে গেলেই ডাক্তার সিজার নামক ভয়াবহ কাজটা করবে তার সাথে। তাই চেক আপ করানোর জন্য ডাক্তারের কাছে যায় না পদ্ম। মাঝে মাঝে জায়ানকে কলেজে যেতে দেয় না, ভাবে যদি সে মরে যায় তাহলে তো জায়ানের সাথে আর থাকা হবে না তার। আবার মাঝে মাঝে জায়ানকে জড়িয়ে কান্নাকাটি করে, এতে জায়ানও খুব কষ্ট পায়। এই সময়টাতে মেয়েরা মৃত্যুকে কাঁধে নিয়ে ঘুরে, তাই পদ্মর এহেন কথাবার্তায় জায়ানও ভয় পায়। পদ্ম কিছু হলে এবার জায়ানের স্থান হবে পাগলা গারদে নিশ্চিত। গভীর রাত, জায়ান বালিশ ঠেকিয়ে বসে বই পড়তে পড়তে ঘুমিয়ে যায়।
হঠাৎ ঘুম ভেঙে যায়। পাশে তাকিয়ে দেখে পদ্ম নেই। জায়ান কয়েকবার পদ্ম বলে ডাক দেয়, কিন্তু কোনো সাড়া শব্দ নেই। এদিক ওদিক খুঁজে না পেয়ে বাথরুমে গিয়ে দেখলো সেখানেও নেই। তারপর খুঁজতে খুঁজতে গিয়ে দেখে কিচেনে লাইট জ্বালানো। এগিয়ে গিয়ে দেখে পদ্ম দাঁড়িয়ে দাঁড়িয়ে কি যেন করছে। জায়ান পিছন থেকে ডেকে বলো, ঘুমবাবু কি করছেন আপনি? হঠাৎ কারো কথায় ভয় কেঁপে ওঠে পদ্ম। ফলস্বরূপ হাতে কি যেন পড়ে যায় ফ্লোরে। জায়ান নিচে তাকিয়ে দেখে গুঁড়ো দুধের কন্টেনার নিচে পড়ে ছড়িয়ে ছিটিয়ে গেছে। জায়ান কাছে গিয়ে পদ্মকে ধরে নিজের দিকে ঘুরায়। পদ্মর গাল দুটো ফুলে আছে। জায়ান বলো, আপনার মিল খেতে ইচ্ছে করছে, আমাকে বলে কি হতো? পদ্ম কিছু বলতে চাইছে, কিন্তু বলতে পারছে না। আর বলবে বা কী করে? মুখ ভর্তি করে রেখেছে গুঁড়ো দুধ দিয়ে। তা দেখে জায়ান বলো, আপনি না এখনও বাচ্চাই রয়ে গেছেন গুমবাবু। এভাবে মুখ ভর্তি করে খেতে হবে বলেন? যদি ভীষণ ওঠে তখন? বলতে না বলতে পদ্ম হেঁচকি দিতে শুরু করে। জায়ান তাড়াতাড়ি করে পানি এনে দেয়। পদ্ম ডক করে পানি খেয়ে নেয়। জায়ান তখন বলো, দেখলেন তো কি হলো? মনে হচ্ছে যেন আপনাকে কেউ মিল্ক খাওয়ানোর জন্য পুলিশে দিবে, সেই জন্য এত রাতে চুরি করে এখানে খাওয়ার জন্য এসেছেন। পদ্ম নরম গলায় বলো, আমার খুব খেতে ইচ্ছে করছিল তাই। তারপর মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। জায়ান হেসে বলে, ওলে গুমবাবুটা, আচ্ছা ঠিক আছে, খাওয়া হয়েছে নাকি আরও খাবেন? পদ্ম বলে, আর খাবো না। তাই যখন ফ্লোরটা পরিষ্কার করে পদ্মকে নিয়ে রুমে যায়। পাউডার দুধ পদ্মর খুব পছন্দ, ছোটোবেলা থেকেই এভাবে খায়। আর এই সময় তো মেয়েদের অনেক কিছু খেতে ইচ্ছে করে। সকাল থেকে পদ্ম অন্যমনস্ক হয়ে আছে। জায়ান কলেজে চলে গেছে। জান্নাত এটা ওটা বলে পদ্মকে হাসানোর চেষ্টা করছে, কিন্তু পদ্মের এতে কোনো ভাবান্তরই নেই। জান্নাত রোদের বেলা জাল জাল ভর্তা করে এনেছে, কিন্তু এতেও পদ্মর মুখশ্রী পরিবর্তন দেখলো না। অথচ অন্য সময় পদ্ম কত খুশি হয়ে খাওয়া শুরু করতো, এখন তেমন খাচ্ছেও না। জান্নাত বার কয়েক জিজ্ঞাসা করেও কোনো উত্তর পেল না। পেট ব্যথা করছে কিনা তা বলছে না। বাড়ি থেকে ইলুরা কল করেছে, তাও একটু কথা বলে জান্নাতকে দিয়ে দেয়। জান্নাত ইলুরাকে জানায় পদ্ম আজকে কারোর সাথে তেমন কথা বলছে না। ইলুরা ভাবে হয়তো জামাইয়ের সাথে মনোমালিন্য হয়েছে, তাই পদ্মকে আবার কল করে বোঝায় যাতে জায়ানের সাথে ঝগড়াঝাটি না করে। মায়ের এরকম উল্টোপাল্টা ধারণা শুনে পদ্মের মেজাজ বিগড়ে যায়, তাই ইলুরার কথার মাঝেই কল কেটে দেয়। শাওয়ার নিয়ে এসে খুব কষ্ট করে চেয়ারে বসে জোহর নামাজ আদায় করে পদ্ম তারপর জান্নাতের জোড়াজোড়িতে একটুখানি খেয়ে শুয়ে থাকে। নিজের রুমে ফ্লোরে বালিশ দিয়ে শুয়ে আছে পদ্ম। পদ্ম যখন খুব খারাপ লাগে, অসুস্থ অনুভব হয়, তখন এরকম করে। ফ্লোরে শুয়ে থাকলে নাকি তার কাছে অনেক ভালো লাগে। বিকাল 4টায় বাসায় ফিরে যান। কলেজের প্রথম সেমিস্টার পরীক্ষা শেষ হলো আজকে। তাছাড়া প্রিন্সিপাল স্যার মিটিং রেখেছেন। পরীক্ষা শেষে যার দরুন দেরি করে বাসায় ফিরতে হলো জায়ানকে। পদ্মকে এভাবে ফ্লোরে শুয়ে থাকতে দেখে অবাক হয়ে যায়, কিন্তু ঘুমিয়ে আছে বলে কিছুই বলে না। ফ্রেশ হয়ে আসলে জান্নাত খাবার খেতে দেয়। খাবার খেয়ে এসে পদ্মের পাশে শুয়ে পড়ল জায়ান। পদ্মের মলিন মুখে হাত ছুঁয়ে দেয় জায়ান। কিছু চুল চোখের সামনে পড়ে থাকায় সরিয়ে দেয়। তারপর নিজেও চোখ বন্ধ করে। জায়ান পরীক্ষার খাতা দেখছে। খাতা দেখতে দেখতে ইচ্ছে করছে গান শুনতে, কিন্তু তা কখনোই সম্ভব নয়। পদ্ম এখন আর জায়ানকে গান শুনতে দেয় না। জায়ান অবশ্য বিয়ের আগে বলেছিল, আপনাকে পেলে আমি গান শোনা ছেড়ে দেব। আর সেই কথা রাখতে জায়ান এখন আর গান শোনে না। মাঝে মাঝে খুব ইচ্ছে করে শুনতে, কিন্তু তাও শুনে না। জায়ান গানের চিন্তা বাদ দিয়ে পুনরায় খাতায় মনোনিবেশন করে। তখন পদ্ম এসে বলো, আচ্ছা আপনি আমাকে এখনও আপনি করে কেন সম্বোধন করেন? জায়ান খাতা চোখ রেখে বলো, হঠাৎ এই প্রশ্ন কেন বলেন না? জায়ান এবার পদ্মর দিকে তাকিয়ে বলো, আমারও একই প্রশ্ন, এবার আপনি বলেন। পদ্ম হাতে থুতনি ভর করে রেখে বলো, আমার বিয়ের অনেক আগে থেকে ইচ্ছে বরকে আপনি করে সম্বোধন করব, তাই বলি, এবার আপনারটা বলেন। জায়ান পদ্ম কাছে গিয়ে গাল দুটো ধরে বলো, আপনাকে সে প্রথম থেকে আপনি করে সম্বোধন করে আসছি, এটাতে কেমন একটা অভ্যস্ত হয়ে গেছে, তাই আপনি করেই বলতে ভালো লাগে আপনাকে। বুঝাতে পারলাম? পদ্ম মাথা নাড়িয়ে হা বোঝায়। জায়ান তখন বলে, আমার লক্ষ্মী বউটা, এবার আমি খাতাগুলো দেখি। আচ্ছা ঠিক আছে, আমি আপনার জন্য চা বানিয়ে নিয়ে আসি। আম্মুই নিয়ে আসবে, আপনাকে যেতে হবে না, আপনি আমার পাশে বসে থাকুন, তাহলে আমার ভালো লাগবে। বলতে বলতে জান্নাত চা নিয়ে রুমে আসে। জায়ানের পরিবারের সদস্য সবাই চা খুব পছন্দ করে, তাদের 2-3 বেলা চা না খেলে চলেই না। পদ্মর পরিবার আবার এরকম নয়, তারা মাঝে মাঝে ইচ্ছে হলে খায় বা প্রয়োজন হলে। পদ্ম চুপচাপ বসে থাকতে পারলো না, কিছুক্ষণ রুমের মধ্যে হাঁটাহাঁটি করে ড্রয়িং রুমে গেল। জান্নাত আর এরশাদ মিলে টিভিতে সংবাদ দেখছে। পদ্ম ওখানে গিয়েও স্থির হয়ে থাকতে পারলো না, এবার চলে এলো রুমে। বারান্দায় দাঁড়িয়ে কিছুক্ষণ আকাশের পানে তাকিয়ে রইল। জায়ান পরীক্ষার খাতা দেখতে দেখতে খাতার মধ্যে ডুবে দিয়েছে। বারান্দা থেকে আসা ইয়া আল্লাহ আর্তনাদ শুনতে পেয়ে হকচকিয়ে ছুটে যায়। সেখানে গিয়ে বাহির থেকে আসা কিছু আলোয় পদ্মকে নিচে বসে থাকতে দেখে জায়ান তাড়াতাড়ি বারান্দার লাইট অন করে দেখলো বারান্দা জুড়ে রক্তের সরাসরি। পদ্ম জায়ানকে দেখতে পেয়ে অস্পষ্ট স্বরে বলে, আমি আর সহ্য করতে পারছি না মিস্টার নির্ঘুম।
জায়ান পদকে আশ্বস্ত করে বলে, আপনার কিছু হবে না জুনিয়র পদ, আল্লাহ তাআলার উপর ভরসা করে সব ঠিক হয়ে যাবে। তারপর আব্বু আম্মু বলে চিৎকার করে ডাকে জায়ান। পাশের রুমে তারা থাকায় দৌড়ে আসে। হসপিটালে নিতে নিতে জায়ান পদ্মকে বলে, গতকাল থেকে আপনার পেন শুরু হয়েছে, এত সময় কিভাবে পালেন কাউকে না বলে থাকতে? আপনি তো এতটা শক্ত মনের ছিলেন না জুনিয়র পদ। পদ চিৎকার করতে করতে অস্পষ্ট স্বরে এটুকুই বলো, সিজার ভয় পাই। 3 বছর পর বা 4 বছরের ছোট্ট আহাত কাঁদতে কাঁদতে তার বাবার কাছে নালিশ দিছে। জায়ান বই পড়ছিল। ছেলের কান্না শুনে বই রেখে এসে চোখের পানি মুছে দিয়ে জিজ্ঞাসা করলো, কি হয়েছে আমার বাবাটার? ছোট আহাত কাঁদো কাঁদো মুখশ্রী নিয়ে বলো, বাবা আম্মুর মাসে। আবার কাঁদতে শুরু করে দেয়। জায়ান বলে, কেন মারল আম্মু? দাঁড়াও, আম্মুকে বকে দেবো, চলো। কোথায় আছে আম্মু? জায়ান হাতকে নিয়ে উঠে দাঁড়ালে রেগেমেগে আগুন হয়ে পদ্ম রুমে আসে। এসে বলো, একদম ছেলেটাকে প্রশ্রয় দিবেন না। আপনার আশকারা পেয়ে পেয়ে ছেলেটা দিনকে দিন বাদর হয়ে চলেছে। ইচ্ছে করছে আরও কয়েকটা থাপ্পড় লাগাই। কি এমন ক্ষতি করেছে আমার ছেলে? না বলেই কখন থেকে বকবক করে যাচ্ছেন। কয়েলের ছাইগুলো দিয়ে পুরো রুমটায় ছড়িয়ে ছিটিয়ে ভরে ফেলেছে। এখন এগুলো পরিষ্কার করবে কে? সারাদিন রুমগুলো উল্টাপাল্টা করে। আমি গোছাতে গোছাতে অস্থির হয়ে গেছি। এরকম দুষ্টমি কেন করবে? আমিও তো ওর মতো ছোট ছিলাম, শান্ত হয়ে বসে থাকতাম। নিশ্চয়ই ছোটবেলা আপনি ওর মতো ছিলেন, সেই জন্যই ছেলেটা এরকম বাদর হয়েছে। জায়ান তীব্র প্রতিবাদ জানিয়ে বলো, মোটেও না, আমি কত শান্তশিষ্ট একটা ছেলে ছিলাম আপনি ভাবতেও পারবেন না। হ্যাঁ, শান্তশিষ্ট লেজ বিশিষ্ট সেরকমই হয়েছে ছেলেটা। যাই হোক, আপনার গায়ে একদম হাত তুলবেন না, বলে দিচ্ছি। ও যাই করতে মন চায় করুক, দরকার হলে আপনি পরিষ্কার করবেন না, আগামীকাল কাজের মহিলা এসে সব পরিষ্কার করবে। পদ্ম রেগে রুম থেকে বের হয়ে চলে যায়। জায়ান বুঝলো আজকে তার রেহাই নেই। রাতে খাবার খাওয়ার পর জায়ান আহাতকে ঘুম পড়িয়ে অপেক্ষা করছে পদ্মর জন্য। জায়ান ভাবছে পদ্ম হয়তো কিচেনে কাজ করছে, কিন্তু অনেক সময় পার হওয়ার পরও যখন পদ্ম এলো না, তখন কিচেনে গিয়ে দেখে পদ্ম নেই, লাইট অফ। তখনই জায়ান বুঝে গেছে পদ্ম জান্নাত আর এরশাদের রুমে গিয়ে শুয়ে আছে। এরকম ঘটনা নতুন নয়। যখনই পদ্ম রেগে থাকে তখনই তার শ্বশুর শাশুড়ির রুমে গিয়ে শুয়ে থাকে। অনেক বলেও জায়ান নিজেদের রুমে আনতে পারে না, তাই শেষমেশ জায়ানও পদ্মকে জোর করে জড়িয়ে ধরে শুয়ে থাকে নিজেও। কিন্তু এগুলো আহাত জন্মের আগের ঘটনা। এখন যেহেতু আহাত আছে, তাই জায়ান আহাতকে নিয়ে এসে পদ্মর পাশে শুয়ে পড়ে। রমজান মাসে ছুটি পড়েছে কলেজে, তাই জায়ান পদ্ম আহাত কুমিল্লা যাচ্ছে ছুটি কাটাতে। আহাতের খুশি দেখে কে দাদা দাদুর কাছে যাচ্ছে বলে তার লাফালাফির অন্ত নেই। গাড়িতে বসে সে যেন ধৈর্যহারা হয়ে যাচ্ছে। একটু পরপর জিজ্ঞাসা করছে, আম্মু কখন আসবে দাদুর বাড়ি? জায়ান পদ্ম বলে, একটু ধৈর্য ধর, চলে আসবে। অতপর আহাত আর দাদু বাড়ি এসে পৌঁছায়। এসে সারা বাড়ি দৌড়াচ্ছে। অনিতার 13 বছরের ছেলে আয়ান, সেও খুব খুশি আহাতকে পেয়ে। বিকেলের দিকে অর্পিতা আসে, তার 2 মেয়ে, এক ছেলে, তারাও যোগ দেয় আহাত আর আয়নের সাথে। আয়ন সবার ছোট বলে সবাই খুব আদর করে। অর্পিতার বড় মেয়ে সারাক্ষণ কোলে নিয়ে রাখে আয়নকে। সব নাতি নাতনিকে একসাথে পেয়ে এরশাদ আর জান্নাত আনন্দে আত্মহারা। শ্বশুরবাড়ি 2 দিন থেকে বাপের বাড়ি চলে আসে পদ্ম। জায়ানের কাজ থাকায় পদ্ম আর অনিতা আসে। অর্পিতার শরীর ভালো লাগছে না বলে সে আসে না। পদ্ম নিজে বাড়ি বহুদিন পরে সে প্রাণ ভরে শ্বাস নেয়। যতই হোক বাপের বাড়ির মতো এত প্রশান্তি কোথাও নেই। তবে ভাই বোন কেউ নেই বলে একটু মন খারাপ হয় পদ্মর। জামিয়াকে কল করে আসতে বলে, কিন্তু জামিয়া জানায় তার ছেলে মেয়ের স্কুলের কোচিং আছে, তাই আসতে পারবে না। একমাত্র ভাই সেও বিদেশে। এদিকে আহাতকে নিয়ে পড়েছে মুশকিলে। বাড়ির কাছে নদী হওয়ায় একা একা চলে যায় নদীর কাছে। তাই অনিতাকে নিয়ে কিছুদিন কাটিয়ে শ্বশুরবাড়ি ফিরে আসে পদ্ম। রাতের বেলা সবাই ঘুমিয়ে পড়েছে। জায়ানের চোখে ঘুম নেই, তাই পদ্মকে ডেকে বলো, চলুন না ছাদে গিয়ে রাতের অমায়িক শান্ত মুহূর্তটা উপভোগ করি। পদ্ম ঘুমে বিভোর হয়ে আছে, তাই জায়ানের কথা যেন কানে পৌঁছাচ্ছে না। জায়ান বাধ্য হয়ে ঘুমন্ত অবস্থায় পদ্মকে পাজা কোলে করে এগিয়ে যায় ছাদে। জোয়ানের এহেন কাণ্ডে ঘুম ছুটে দৌড়ে পালায় পদ্মর। বিয়ের কয়েক মাস পর জায়ান পদ্মর সাথে ঘুমানোর চেষ্টা করে। প্রথম প্রথম ঘুম না আসলেও পরে ধীরে ধীরে পদ্মর উষ্ণতায় ঘুম চলে আসে জায়ানের। ধীরে ধীরে জায়ানও স্বাভাবিক হয়ে ওঠে। অন্য সবার মতো 10টা 11টার মতো ঘুমিয়ে পড়ে। ছাদে সে রেলিং ঘেঁষে একটা মাদুর পেতে রেলিংয়ে হেলান দিয়ে পদ্মকে নিজের সাথে জড়িয়ে নিয়ে বসে যান। তারপর আকাশের পানে তাকিয়ে মুহূর্তটা উপভোগ করে। আর পদ্ম বাচ্চাদের মতো করে গুটিসুটি মেরে জায়ানের উষ্ণতায় আরও আরামে ঘুমিয়ে থাকে। জায়ান হেসে পদ্মর কপালে ভালোবাসার পরশ এঁকে দেয়।